আজকেই দশম শ্রেণীর চলতরিতের চতুর্থ ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 4 আমরা এই ক্লাসে আলোচনা করব কোষ সম্পর্কে। কোষের ইএমএফ, আভ্যন্তরীণ রোধ, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো চলো শুরু করি। প্রথমত একটি কোষের আমি মূল গঠনটা একটু বোঝাবার চেষ্টা করছি। একটা কাচের পাত্র, তাতে সালফিউরিক অ্যাসিড নিয়ে নেওয়া হয়, লঘু সালফিউরিক অ্যাসিড। আমরা লেড সঞ্চয়ক কোষ নিয়ে বলছি, এরকম অনেক কোষ আছে, তার মধ্যে লেড সঞ্চয়ক কোষ। দুটো পাত, একটা লেড অক্সাইডের, একটা লেডের তৈরি। এই রাসায়নিক বিক্রিয়া, এখানে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে এদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে, H+SO4 দিয়ে এইটা পজিটিভ এবং এইটা নেগেটিভ আধানে আহিত হবে। এটা এই প্লেটটাকে আমরা বলি অ্যানোড, নেগেটিভ বিভবে আধানে আহিত প্লেটটাকে আমরা বলছি ক্যাথোড। তাহলে কি হলো, রাসায়নিক বিক্রিয়া ঘটবার ফলে এই দুটো প্লেট দুটো বিভব সৃষ্টি করলো। ওকে, এটাকে আমরা বলছি কোষ। এই বর্তনীতে যদি এইখান থেকে একটি তার দ্বারা, পরিবাহী তার দ্বারা আমি এরকম সংযোগ ঘটাই, তাহলে কি হবে না, এটা এই বর্তনীতে একটি প্রবাহ দেবে। প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, তাহলে এদিক থেকে এদিকে একটি প্রবাহ দেবে। কি ঘটলো এখানে, কি সৃষ্টি হলো না, এটা একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো, এখানে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটলো, দিয়ে কি পেলে তুমি, একটা প্রবাহ পেলে। তাহলে কি হলো, রাসায়নিক শক্তি থেকে তুমি পেলে তড়িৎ শক্তি। তাহলে তো আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কনসেপ্টটা কি বুঝলাম, কোষ কি বলবে, আমরা আলোচনা করছি কোষ নিয়ে। কোষ কি বলবে, যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলি কোষ। এই কোষটাকে বর্তনীতে কিভাবে দেখাবো, যেটা উচ্চ বিভব সেটাকে একটু বড় সরলরেখা দ্বারা, আর একটা ছোট সরলরেখা দ্বারা, সেটা মানে নিম্ন। এটা উচ্চ, এটা অ্যানোড এবং এটা ক্যাথোড হচ্ছে। আচ্ছা, এবারে যখন এই তারটা যুক্ত থাকে না তখন এইরকম বর্তনী আমরা দেখাবো। যখন তারটা যুক্ত থাকে তখন আমরা দেখাবো এরকম দেখালাম। ক্লিয়ার? যখন তারটা যুক্ত থাকলো না তখন এরকম অবস্থা, যখন এরকম তার যুক্ত থাকলো তখন এই অবস্থা। যখন তার যুক্ত থাকে না তখন সেটাকে আমরা বলছি মুক্ত বর্তনী। আচ্ছা, যখন এরকম থাকলো সেটাকে আমরা বলছি বদ্ধ বর্তনী। হয়েছে? এই অবস্থায় অর্থাৎ মুক্ত অবস্থায় এই দুটো প্লেটের মধ্যে বিভব আমরা পরিমাপ করতে চাইছি। যে বিভব পাবো তাকে আমরা বলবো এই কোষটার ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ বাংলায় বলা হচ্ছে তড়িৎ চালক বল। কখন? যখন মুক্ত অবস্থায় থাকছে, অর্থাৎ এই অবস্থায় থাকছে, তারটা যুক্ত হচ্ছে না, তখন যে বিভবটা আমি পাবো এই দুটো প্লেটের মধ্যে, সেই বিভবটাকে আমরা বলছি ইএমএফ। মাপবো কি করে না, এটা যার সাহায্যে মাপি সেটা হচ্ছে পোটেনশিওমিটার। তাহলে মুক্ত বর্তনীতে আমরা তড়িৎচালক বলটাকে বলছি ইএমএফ, মাপছি কার দ্বারা, পোটেনশিওমিটার দ্বারা। আচ্ছা, ক্লিয়ার? এই কোষটা যখন বদ্ধ বর্তনীতে আছে তখন এর সাথে একটি তার আমি যুক্ত করছি, ACB। তাহলে এই তারের মধ্য দিয়ে এই কোষটা প্রবাহ পাঠাচ্ছে, আই মানে প্রবাহ পাঠাচ্ছে। তাহলে তারের একটা ধর্মই থাকবে ওই প্রবাহটাকে বাধা দেওয়ার। যে ধর্মের জন্য তার এই প্রবাহটাকে বাধা দেবে তাকে আমরা বলছি তারের রোধ। তাহলে ACB তারের রোধ কত ধরছি আমরা ধরে নিলাম বড় হাতের আর। অর্থাৎ এই কোষটা যখন প্রবাহ পাঠাচ্ছে এই বর্তনীতে তখন এই তারটা যে বাধা দিচ্ছে তাকে আমরা বলছি তারের রোধ। আচ্ছা, চলো
প্রবাহটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই প্রান্ত থেকে সি দিয়ে গিয়ে বি দিয়ে গিয়ে এর নেগেটিভ প্রান্তে পৌঁছলো। এই যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা যেটাকে আমি ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে এতটা পর্যন্ত, এটাকে আমরা বলছি তাহলে বহির্বর্তনী। কোনটা? এ থেকে সি দিয়ে বি পর্যন্ত, এটাকে আমরা বলছি বহির্বর্তনী। বহির্বর্তনী। আচ্ছা, এই অংশটাকে আমরা বলছি অন্তঃবর্তনী। ওকে, ক্লিয়ার হলো? তাহলে প্রবাহটা যখন বহির্বর্তনীতে যাচ্ছে তখন দেখো প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা কি পাত ছিল? ধনাত্মক পাত। এটা কি পাত ছিল? ঋণাত্মক পাত। এটা কি ছিল? অ্যানোড। এটা কি ছিল? ক্যাথোড। তাহলে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে বহির্বর্তনীতে প্রবাহ হচ্ছে। তাহলে বহির্বর্তনীতে প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? প্রবাহ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে। আচ্ছা, প্রবাহটা এই বিন্দুতে এসে পৌঁছলো। তাহলে প্রবাহটা এখন আমি এটাকে একটু এনলার্জ করে আঁকি। প্রবাহটা এসে এখানে পৌঁছেছে, তাহলে প্রবাহটা এদিক থেকে এদিকে পৌঁছবে আবার। তাহলে এটা কি বর্তনী বলেছিলাম? এটা অন্তঃবর্তনী। দেখো অন্তঃবর্তনীতে তাহলে প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? এটা কি ছিল? নেগেটিভ প্রান্ত। এটা কি ছিল? পজিটিভ প্রান্ত। তাহলে অন্তঃবর্তনীতে প্রবাহ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, তাহলে বহির্বর্তনীতে প্রবাহ হলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অন্তঃবর্তনীতে প্রবাহ হলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে। বহির্বর্তনীতে যে প্রবাহতে বাধা দান হয় সেই রোধটাকে আমরা বলছি আর। একই রকম ভাবে তাহলে এখান থেকে যখন প্রবাহটা এদিকে হচ্ছে, এখানেও প্রবাহ বাধাপ্রাপ্ত হবে, সেইটাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ। আরেকবার রিপিট করবো, মন দিয়ে দেখে নেবে, আভ্যন্তরীণ রোধ। তাহলে বহির্বর্তনীতে প্রবাহতে যে ধর্মের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, বহির্বর্তনীতে যে ধর্মের জন্য প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে তাকে আমরা বলছি বহির্বর্তনীর রোধ। প্রবাহটা যখন কোষের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তখন যে ধর্মের জন্য প্রবাহ বাধাপ্রাপ্ত হবে তাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ। একে ছোট হাতের আর দ্বারা ডিফাইন করা হয়। হচ্ছে তাহলে কোষের ইএমএফ বোঝা গেছে, কোষের আভ্যন্তরীণ রোধ বোঝা গেছে। আরেকবার রিপিট করি, কোষ যখন মুক্ত বর্তনীতে থাকছে তখন কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে আমরা বলছি ইএমএফ বা তড়িৎচালক বল। এই ইএমএফ কে পরিমাপ করা হচ্ছে পোটেনশিওমিটার দ্বারা। এখানে একটি কথা বলে রাখি, মুক্ত বর্তনীতে যখন থাকে পোটেনশিওমিটার দিয়ে যখন এর ইএমএফ পরিমাপ করা হয়, পরিমাপ করবার সময় কোষ দিয়ে কোনো প্রবাহ যায় না। এখানে একটি নাল কন্ডিশন বা প্রতিমিত অবস্থার সাহায্যে এই পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বল পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো কোষে যদি পোটেনশিওমিটার যুক্ত করা হয়েছে মানে কোষটার কি পরিমাপ করা হচ্ছে? তড়িৎচালক বল পরিমাপ করা হচ্ছে। সেই অবস্থাতে কোষে কোনো প্রবাহ হচ্ছে না। বদ্ধ বর্তনীতে যখন যুক্ত করা হলো, অর্থাৎ কোষটাকে একটা তার দ্বারা যুক্ত করা হলো, তখন পুরো বর্তনীতে প্রবাহ যাবে, পজিটিভ থেকে বেরিয়ে আবার পজিটিভে ফিরে আসবে। তাহলে পজিটিভ থেকে গিয়ে আবার যখন পজিটিভে ফিরে আসছে, বহির্বর্তনীতে প্রবাহ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অন্তঃবর্তনীতে প্রবাহ হচ্ছে অর্থাৎ কোষের অভ্যন্তরে প্রবাহ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই বহির্বর্তনীতে প্রবাহের সময় প্রবাহ যে বাধাপ্রাপ্ত হয় সেটাকে আমরা বলছি কোষের বহির্বর্তনী রোধ। আর কোষের মধ্য দিয়ে যখন প্রবাহ হয়, প্রবাহের সময় যে বাধা দান হয় বা বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ। তাহলে আভ্যন্তরীণ রোধ কি বলবে? কোষের অভ্যন্তরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহকালে প্রবাহ যে ধর্মের জন্য বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা বলি আভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন এই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত আমরা আসি রোধ, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। পরিবাহীর রোধ, রোধ হেডলাইন দাও, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক, পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য, এরকম একটা পরিবাহী আছে এ বি,
এটা হলো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহী রোধ তত বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। সমানুপাতিক সম্পর্ক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, অর্থাৎ যত পরিবাহীটা লম্বা হবে তত ওই পরিবাহীর রোধ বাড়তে থাকে। পরিবাহীর রোধ তাহলে দৈর্ঘ্যের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। ওকে, নেক্সট প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, মানে কি? এটা ধরো একটা তার আমি চক্রে দিয়েছি, এই অংশটা অর্থাৎ যে ক্ষেত্রফল কতটা সরু বা কতটা মোটা, এই একটা তার, এর প্রস্থচ্ছেদ ধরো A1, এর প্রস্থচ্ছেদ ধরো A2। দেখে বল এই দুটো প্রস্থচ্ছেদ অর্থাৎ ক্রস সেকশন কেটে দাও তারটাকে, তার যে অংশটা ক্ষেত্রফল বেরোবে সেই ক্ষেত্রফলটাকে আমরা বলছি প্রস্থচ্ছেদ। তাহলে প্রস্থচ্ছেদ এই দুটো তারের মধ্যে কোনটা মোটা? এটা মোটা। কোনটা সরু? এটা সরু। তাই সরু সাথে প্রস্থচ্ছেদ, সরু তারের প্রস্থচ্ছেদ কম, মোটা তারের প্রস্থচ্ছেদ বেশি। অর্থাৎ প্রস্থচ্ছেদের সাথে রোধ কি সম্পর্কে থাকে? এবারে বলি, প্রস্থচ্ছেদের সাথে রোধ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। কি বললাম? প্রস্থচ্ছেদের সাথে রোধ কি সম্পর্কে থাকে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। তাহলে এই দুটো তারের মধ্যে এর রোধ যদি R1 হয়, এর রোধ যদি R2 হয়, এবারে বলো এই দুটো তারের মধ্যে কার রোধ বেশি? প্রস্থচ্ছেদ কার বেশি? A1 না A2? কে বেশি? A1 বেশি। তাহলে যার বেশি তার রোধ কম। তাহলে এই রোধটাকে ধরেছিলাম R1, এই রোধটাকে ধরেছিলাম R2, তাহলে R1 গ্রেটার দেন R2, অর্থাৎ মোটা তারের রোধ কম। একই উপাদানে তৈরি, সরু তারের রোধ বেশি। তারটা যত সরু হবে তার রোধ তত বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে কি উপাদান। আরেকটা বিষয় আসছি উপাদান, এখানটাতে মুছলাম। এটা হচ্ছে কি উপাদান। আরেকটা হচ্ছে গিয়ে পরিবাহী উপাদান। উপাদান পরিবর্তন হলে পরিবাহী উপাদান কি দিয়ে তৈরি সেটা তার উপরে নির্ভর করে। বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধ বিভিন্ন হয়। হচ্ছে যেমন আমি বলছি তামার থেকে যদি রূপোর তৈরি হয় পরিবাহীটা, তাহলে তার রোধটা অনেকটা কম হবে। ওকে, তাহলে তিনটে বিষয়ের উপর নির্ভর করলো রোধ। কি কি? পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্যর সাথে কি সম্পর্কে থাকছে? সমানুপাতিক সম্পর্কে থাকে। প্রস্থচ্ছেদের সাথে কি সম্পর্কে থাকছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। অর্থাৎ তারটা যত সরু হবে তাহলে রোধ তত বৃদ্ধি পাবে, তারটা যত লম্বা হবে তত তার রোধ বৃদ্ধি পাবে। হয়েছে? এই দুটোকে একসাথে করবার চেষ্টা করি, এই দুটোকে আমরা একটু বুঝবার চেষ্টা করি। কিরকম? আর ভ্যারিজিয়াস L/A, এখানে সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি L/A। এইটাকে আমরা বলছি রোধাঙ্ক। ওকে, তাহলে আর কি? রোধ। এল কি? দৈর্ঘ্য। এ কি? প্রস্থচ্ছেদ। রো কি? এটাই কি বলছি? রো দ্বারা বলছি। রো কি উচ্চারণ হবে? রো। হয়েছে? এটাকে বলা হচ্ছে কি রোধাঙ্ক। এর অনন্যক লিখবো কি? এর অনন্যক লিখলে অনন্যক 1/ρ। এইটাকে, এই 1/ρটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। আমরা পড়েছি, আমরা তাপীয় প্রবাহের ক্ষেত্রে পরিবাহিতাঙ্ক পড়েছি। কি বলেছি তাহলে? পরিবাহিতাঙ্ক কি বলা হচ্ছে না, রোধাঙ্কের অনন্যককে আমরা বলি পরিবাহিতাঙ্ক। এবারে বলি এই রোধ রো ইজিক্যাল টু আমরা এখান থেকে লিখতে পারি RA/L। এই রোধাঙ্ক উপাদান পরিবর্তন হলেই রোধাঙ্কের পরিবর্তন হয়, নাহলে রোধাঙ্কের মান স্থির। আচ্ছা, এবারে বলি এর একক কি হবে? আর এর একক ওহম, প্রস্থচ্ছেদের একক যদি মিটার দিয়ে বলি এসআই পদ্ধতিতে মিটার স্কয়ার বাই দৈর্ঘ্যের একক মিটার। তাহলে রো এর একক কি হলো? ওহম মিটার। আইদার যদি এটা এসআই পদ্ধতিতে হলো, যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি তাহলে ওহম সেন্টিমিটার। ওকে, তাহলে রোধাঙ্কের একক আমরা পেলাম। রোধাঙ্ক কাকে বলবো? দেখো এই ইকুয়েশন থেকে রোধাঙ্ক বলছি।
আমাকে শুধু মনে রাখতে হচ্ছে এল এবং এর সাথে কি সম্পর্ক থাকছে। এখানে প্রশ্ন দেখো, কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকলে এই দুটো কনসেপ্ট মনে রাখলে প্রত্যেকটা জায়গা আসতে পারছি। রোধাঙ্ক এলাম, রোধাঙ্কের একক এলাম, এবারে বলছি রোধাঙ্কের সংজ্ঞা। ধরো রো ইজ ইকাল টু আর হবে কখন, when a is equal to 1 and l is equal to 1, মানে কি l is equal to 1 কে আমরা কি বলতে পারি, একক দৈর্ঘ্য। a is equal to 1 মানে একক প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর রোধকেই রোধাঙ্ক বলে। কি বলবে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি যে যদি a is equal to 1 এবং l is equal to 1 হয় তাহলে rho is equal to r, মানে একক দৈর্ঘ্যের কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ একক হলে তার রোধকে রোধাঙ্ক বলে, দ্যাট ইজ রোধই রোধাঙ্ক। এটাকে বিভিন্ন ভাবে তুমি বলতে পারো, মানে যদি তুমি এরকম ঘনক হিসাবে বলো, এর আমরা ঘনক নিয়েছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একক, একক বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকের দুই প্রান্তের রোধকে রোধাঙ্ক বলে, ওই এরকম থাকতে পারে। তুমি এরকম বলতে পারো একক প্রস্থচ্ছেদের একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে, হয়েছে। এবারে আরেকটা বিষয় বলবো, আমরা বহিঃপত্তনের রোধ অর্থাৎ একটা পরিবাহীর রোধ সম্পর্কে বা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা শিখলাম। যদি আমি বলি যে এখানেও একটা রোধের কথা আমি পড়লাম, যে রোধটাকে আমরা বলেছিলাম আভ্যন্তরীণ রোধ, এই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেম সেম সেম, শুধু কি কি এইটা, যে যে তিনটে বিষয়ের উপরে পরিবাহীর রোধ নির্ভর করে এখানেও তাই। তাহলে এখানে প্রবাহ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এখান থেকে এদিকে, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব যত বাড়বে, লাইক অ্যাজ পরিবাহী দৈর্ঘ্য, তাহলে বলো এক্ষেত্রে রোধ আর ভ্যারিজিয়াস অফ এল বলতে পারি, আবার আর ভ্যারিজিয়াস অফ 1/a বলতে পারি। আরেকটা হচ্ছে কি উপাদান, এটা তো ছিল, এটা এই রোধের ক্ষেত্রেও ছিল। তাহলে আর স্মলার মানে কি আভ্যন্তরীণ রোধ, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক এবং উপাদানের উপরে একই রকম। রোধ মানে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এবারে বলো এখানে অভ্যন্তরীণ রোধ কি ছিল না, কোষের অভ্যন্তরে যখন প্রবাহ হচ্ছিল কোন দিকে কোন দিকে, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে প্রবাহ। তাহলে এক্ষেত্রে তাহলে কি বলবো, দুটো প্লেটের মধ্যে দূরত্ব যত বাড়বে রোধ তত বাড়বে। দুটো প্লেটের প্রস্থচ্ছেদ যত কমবে রোধ তত বাড়বে, প্রস্থচ্ছেদ যত বাড়বে তত কি হবে, রোধ কমবে। এর মধ্যে কি ছিল উপাদান হিসাবে, আমরা এই ক্ষেত্রে ব্যবহার করেছিলাম সালফারিক অ্যাসিড। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা ব্যবহার করছি, যে তড়িৎ বিশ্লেষণটা ঘটাচ্ছে সেই উপাদানের উপর নির্ভর করছে। আভ্যন্তরীণ রোধ, এই রোধ সেম সেম, শুধু কনসেপ্টটা একটু চেঞ্জ করে বলতে হবে, একই রকম একই জায়গা একই ধারণা, শুধুমাত্র বলতে হচ্ছে দেখো একই কন্ডিশন। হয়েছে, ক্লিয়ার হয়েছে? রিপিট করবো আরেকবার। আচ্ছা চলো আরেকবার রিপিট করি। তাহলে রোধ ছিল তিনটে বিষয়ের উপর নির্ভর করছিল, কি কি, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ আর পরিবাহীর উপাদান। আভ্যন্তরীণ রোধের ক্ষেত্রেও সেম কন্ডিশন, প্লেটের মধ্যেকার দূরত্ব মানে দৈর্ঘ্যের সাথে দূরত্ব বাড়লে রোধ বাড়বে আভ্যন্তরীণ রোধ। প্লেটের ক্ষেত্রফলের উপরে, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। কার ক্ষেত্রফল, প্লেট দ্বয়ের ক্ষেত্রফল। ওকে, উপাদান তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে হিসাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করবে সেই উপাদানের উপরে নির্ভর করবে। ওকে চলো, ক্লিয়ার হয়েছে? এবারে আমরা আসি রোধের, এবার আসছি রোধের সমবায়। রোধের সমবায়, রোধের তিন ধরনের সমবায় হয়। একটাকে আমরা পড়বো শ্রেণী সমবায়, দুই পড়বো সমান্তরাল সমবায়, আর একটা পড়বো মিশ্র সমবায়। মিশ্র সমবায়। প্রথমত আসি আমরা শ্রেণী সমবায়। রোধ, এটাকে বর্তনী চিহ্ন কিরকম দেখালাম, এটা হচ্ছে কি রোধের বর্তনী চিহ্ন। রোধ শ্রেণী সমবায় কখন থাকবে, ধরুন এই একটা রোধ আরেকটা রোধ, যখন একটি রোধের শেষ প্রান্ত অপরোধের প্রথম প্রান্ত এইভাবে যুক্ত থাকবে তখন সেই সমবায়টাকে আমরা বলছি শ্রেণী সমবায়। সমবায় মানে একসাথে অনেকে মিলে থাকে যখন, তখন তাকে আমরা বলি সমবায়।
রোধ যখন এইরকম ভাবে মিলে থাকবে, কিরকম মিলে থাকবে, একটা রোধের শেষ প্রান্ত অপর রোধের প্রথম প্রান্ত যদি জুড়ে থাকে তাহলে তাকে আমরা বলি শ্রেণী সমবায়। সমান্তরাল কি বলবো, সমান্তরাল সমবায়। অর্থাৎ সেক্ষেত্রে অনেকগুলো রোধ যদি এরকম থাকে, প্রতিটা রোধের প্রথম প্রান্ত একসাথে আবার শেষ প্রান্ত একসাথে জুড়ে থাকে, তাহলে তাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তাহলে এই সমবায়টা এভাবে একসাথে কি রকম ভাবে আছে, এটা সমবায় কি রকম তৈরি হচ্ছে, যখন প্রত্যেকের প্রথম প্রান্ত একসাথে শেষ প্রান্ত একসাথে থাকবে তখন তাকে আমরা বলছি সমান্তরাল সমবায়। আচ্ছা, তাহলে সেই সমবায় থাকা রোধের ক্ষেত্রে এই রোধটা ধরো আমরা ধরছি R1, এই রোধটা ধরছি R2, এটাকেও এখানে যখন এরকম ভাবে যুক্ত করে দিচ্ছি তখন সেটাকে আমরা বললাম কি সমান্তরাল সমবায়। এই রোধে যখন আমরা একটি কোষ যুক্ত করে দিই, মানে কি ব্যাটারি যুক্ত করে দিই, ব্যাটারি কি করছিল, বর্তনীতে একটি প্রবাহ দিচ্ছিল, পাঠাচ্ছিল, তাহলে এইরকম বর্তনীতে অর্থাৎ শ্রেণী সমবায়ে থাকা রোধের মধ্যে একটি কোষ যুক্ত করলে ওই কোষটা যে প্রবাহ পাঠাবে, খুব মন দিয়ে শুনি, এটাই মূল কথা, যে প্রবাহ পাঠাবে দুটো রোধ দিয়েই সমমানের প্রবাহ যাবে, সমমানের প্রবাহ, দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহ একই থাকবে, সমমানের প্রবাহ যাবে। ওকে, আচ্ছা, কিন্তু যদি এই রকম সমবায় কোষটাকে যুক্ত করে দাও তাহলে প্রবাহটা এলো এলো এখানে এসে এই প্রবাহটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, I1 এবং I2 তে। এখানে কি হলো, ওই দুটো রোধের মধ্যে প্রবাহটা আলাদা থাকলো, কিন্তু এর এবং এর প্রথম এবং শেষ প্রান্ত একসাথে আছে, মানে দুটো প্রবাহ সমবিভবে থাকবে, সমবিভবে থাকে। তাহলে শ্রেণী সমবায়ে থাকা রোধের মধ্য দিয়ে প্রত্যেকের প্রবাহ একই, সমান্তরাল সমবায়ে থাকা প্রত্যেকটা রোধের বিভব একই। ওকে, এবার আসি, এই রোধটার মধ্য দিয়ে যখন প্রবাহ যাচ্ছে, ধরো I মানের প্রবাহ যাচ্ছে, এই প্রবাহ যাওয়ার ফলে এই কোষটার এই রোধগুলো শ্রেণী সমবায়ে থাকার জন্য এদের পরিবর্তে যদি একটি এমন রোধ ব্যবহার করি যাতে প্রবাহের কোনো পরিবর্তন না ঘটে তখন সেটাকে আমরা বলি তুল্য রোধ। আরেকবার রিপিট করি, এই বর্তনীতে যে যে রোধগুলো ছিল যেভাবে ছিল সেইভাবেই আছে, এর পরিবর্তে যদি আমরা এমন একটা রোধ ব্যবহার করি যাতে এই বর্তনীর প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেই রোধটাকে আমরা বলবো তুল্য রোধ। অর্থাৎ এদের পরিবর্তে ধরো এইরকম এমন একটি রোধ ব্যবহার করলাম যার ফলে এই বর্তনীতে যে প্রবাহ ছিল ধরো I মানের সেটা একই থাকলো, সেই রোধটাকে আমরা লিখছি RS, S ফর সিরিজ ইকুইভ্যালেন্ট। তাই এই রোধটা হচ্ছে গিয়ে এই দুটো রোধের তুল্য রোধ, মানে এদের পরিবর্তে এটাকে ব্যবহার করলে বর্তনীতে কোনো প্রভাব পড়বে না। এক্ষেত্রে তুল্য রোধকে আমরা প্রকাশ করব RS দ্বারা। একই রকম ভাবে এদের পরিবর্তে যদি আমরা এমন একটা রোধ ব্যবহার করি যাতে বর্তনীর কোনো পরিবর্তন না ঘটে প্রবাহের, তখন তাকে আমরা বলি ওই রোধগুলোর তুল্য রোধ, সেটাকে আমরা প্রকাশ করছি R দ্বারা। এই তুল্য রোধটাকে আমরা বলছি RP, সরি এখানে R দ্বারা বললাম না, RP দ্বারা প্রকাশ করছি, হয়েছে, ফর প্যারালাল। তুমি যা কিছু বলতে পারো, আরো বলতে পারো, হয়েছে। আচ্ছা, এদের ক্ষেত্রে তুল্য রোধের মান RS সমান দাঁড়ায় রোধগুলোর যোগফল, বীজগাণিতিক যোগফল, হয়েছে। তাহলে এদের তুল্য রোধের মান হবে এই রোধগুলোর বীজগাণিতিক যোগফল। এর ক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে না, তুল্য রোধের অনন্যক, তুল্য রোধের অনন্যক সমান প্রতিটা রোধের অনন্যকের সমষ্টি। প্রথম রোধের অনন্যক R1 বাই 1/R1, দ্বিতীয় রোধের 1/R2 তার সমষ্টি। কি বললাম, এক্ষেত্রে সমান্তরাল সমবায়ে থাকা রোধগুলোর তুল্য রোধের মান কত হবে না, তুল্য রোধের অনন্যকের সঙ্গে
প্রত্যেকটা রোধের অনন্যকের সমষ্টির সমান হবে এটা। ক্লিয়ার? আমাকে যদি একটা সিম্পল অঙ্ক দেওয়া হয়, যেমন ধরো বলা হলো 2 এবং 3, 2 ওহম 3 ওহম, এইরকম দুটো রোধ শ্রেণীতে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ কত হবে? আর এস তুল্য রোধ শ্রেণীতে যুক্ত থাকলে কি বলেছি, সিম্পল রোধগুলোর কি হবে, যোগ হবে। তাহলে তুল্য রোধ কত হবে? 5 ওহম। ওকে, তাহলে তুল্য রোধ হচ্ছে এক্ষেত্রে 5 ওহম। এবার বলছি এই দুটো রোধকেই তুমি সমান্তরালে যোগ করো, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? আমি তুল্য রোধের মানটাকে আমরা ধরছি আর পি সমান কত হয়, প্রথম রোধ ছিল 2, তার অনন্য কত 1/2 প্লাস অন্য রোধটা কত 3, তাহলে তার অনন্য কত 1/3, যোগ করো 6, 3, 2 সমান 5 এর 6, তাহলে কত হলো? কত হলো? 5 এর 6 না, এটা অনেকেই ভুল করবে, সব সময় আরপিটা নির্ণয় করবে। তাহলে আরপি সমান কত? এখানে 1/rp সমান 5 এর 6 বেরিয়েছে, আরপি সমান কত? 6 এর 5। পরীক্ষার হলে ছেলেমেয়েরা আরপি নির্ণয় করতে হয়, আমরা নির্ণয় করে দিয়ে আসি 1/rp, এটা যেন না ঘটে। এটা তাহলে কি করতে হবে? অনন্যক ছিল, বেরিয়েছিল 1/rp সমান বেরিয়েছিল 5 এর 6, আমরা আরপি সমান লিখব 6 এর 5। হয়েছে? আচ্ছা, এই যে কথাটা আমি বললাম, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমরা শুধু মনে করে রাখলাম। তাহলে আরেকবার রিপিট করছি, শ্রেণী সমবায় কি ছিল? যদি রোধের একটার শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে সেই সমবায়কে শ্রেণী সমবায় বলা হয়। এটা দুটো নয়, আরো অনেক বেশি যুক্ত হতে পারে। যদি দুটোর প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত একসাথে যুক্ত থাকে, অর্থাৎ যতগুলো রোধ সমান্তরাল সমবায়ে আছে বুঝবো তখনই, যদি দেখা যায় প্রত্যেকের প্রথম প্রান্ত এবং প্রত্যেকের শেষ প্রান্ত একই থাকে। এখানে একটু কনসেপচুয়ালি আর একটু কথা বলি, তুমি একটা বর্তনী মিশ্র বর্তনী বলবে, অর্থাৎ শ্রেণী সমবায় দুটোই থাকলে, শ্রেণী এবং সমান্তরাল দুটোই থাকলে তাকে আমরা মিশ্র বলি। যেমন ধরো এখানে একটা রোধ বলছি, এরকম একটা বর্তনী বলছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখো শ্রেণীও আছে, সমান্তরাল আছে, তখন তাকে আমরা বলছি মিশ্র সমবায়, তখন আমরা তাকে বলছি মিশ্র সমবায়। এক্ষেত্রে 2টি, 3টি, 4টি রোধ শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, আমরা কিন্তু আস্তে আস্তে যখন কমপ্লিকেটেড সার্কিটে যাব, শিখব, তখন কিন্তু বোঝাটা অনেক সময় সমস্যাজনক হয়ে যায়। একটি কথা মাথায় রাখতে হবে, এই কথাটাই কি না, যদি দেখি রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ একই হচ্ছে, তাহলে যে রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ একই হচ্ছে তারা কিসে থাকবে? তারা শ্রেণীতে থাকবে। আর যদি প্রবাহটা ভাগ হয়ে যায় বা ওই রোধগুলো যদি সমবিভবে থাকে, যে রোধগুলো একই বিভবে আছে, তাহলে বুঝতে হবে ওই রোধগুলো কিসে আছে? সমান্তরালে আছে। এটা সার্কিট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা অভ্যস্ত হব। আচ্ছা, এক্ষেত্রে এই যে তুল্য রোধের রাশিমালা, এই তুল্য রোধের রাশিমালা আমরা ছোট করে একটু দেখিয়ে দিই কিভাবে তুল্য রোধটা এলো। এটা তুল্য রোধটা খেয়াল রাখতে হবে। হয়েছে? আচ্ছা, চলো একটু দেখিয়ে দিই। চলো, ধরো এরকম দুটো রোধ শ্রেণীতে আছে, এটা সমবায়টা শ্রেণী সমবায়। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ দুজনের মধ্য দিয়ে এক, তাহলে এ বি সি, এ বি তে R1 যুক্ত আছে, বিসি তে R2 যুক্ত আছে। তাহলে প্রবাহটা এ থেকে বি এর দিকে হচ্ছে, মানে এ বি এর বিভবের পার্থক্য আছে। এর বিভব পার্থক্য কত? ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি I of R1। এর বিভব পার্থক্য কত? অর্থাৎ VBC ইজ ইকুয়াল টু কি লিখবো? I R2, দুইয়ের মধ্য দিয়ে প্রবাহ হয়, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ ওহমের সূত্র থেকে লিখতে পারি VAB সমান I ইনটু এখানে যে রোধ R1 হচ্ছে। এখানে এরকম একটি কোষ যুক্ত ছিল, যে বহিঃবর্তনীতে বিভব প্রভেদ ঘটাচ্ছিল ধরো V, তাহলে মোট বিভব প্রভেদ V মানে AC, VAC সমান আমরা লিখতে পারি V of AB প্লাস V of BC। এই দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা ভেঙে ভেঙে লিখলাম VAB প্লাস VBC। VAB সমান লিখতে পারি I
R1, আবার এটা সমান পেয়েছি IR2। এদের দুজনকে তুলে একটি আমি রোধ ব্যবহার করলাম এসি প্রান্তে, এসিতে। তাহলে কি না, এদের প্রবাহের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এদের দুই প্রান্তের বিভব প্রভেদ VAC সমান কি লিখবো, যে রোধটাকে ব্যবহার করেছি তার রোধের মানটাকে আমরা লিখছি RS। এখানে যে রোধটাকে, তুল্য রোধটাকে ব্যবহার করেছি সেটাকে আমরা লিখছি RS। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ কত I, এর রোধ কত RS। 2 নম্বর ইকুয়েশন। এখানে 1 নম্বর ইকুয়েশনে আমরা VAC কত পেয়েছি, 1 নম্বর 2 নম্বর তুলনা করে দেখো পাচ্ছি RS = R1 প্লাস R2। বুঝছি? তাহলে তুল্য রোধ কত পেলাম, RS = R1 R2। কখন? R1 প্লাস R2। তুল্য রোধ কখন? এটা শ্রেণী সমবায়ে থাকার ক্ষেত্রে। বুঝছি? যদি এটা সমান্তরাল সমবায়ে থাকতো তাহলে আমরা কি রকম ভাবে নির্ণয় করতাম দেখো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইরকম দুটো রোধ আছে, দুজনের প্রথম প্রান্ত শেষ প্রান্ত একসাথে জোড়া আছে, একজনের রোধ R1 আর একজনের রোধ R2, একটা কোষ যুক্ত আছে। প্রবাহটা আসছে I, এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে ধরে নিচ্ছি I1, এর মধ্যে দিয়ে প্রবাহ I2। তারটা মিলে এসে আবার I তৈরি হয়েছে। বলো প্রবাহটা গেল, দুটো কোষে ভাগ হয়ে গেল, দুটো রোধে ভাগ হয়ে গেল, তাহলে দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহ একটা I1 একটা I2, মানে I = I1 প্লাস I2। এবারে বলো এই রোধটা দুই প্রান্তের বিভব প্রভেদ কত, V। এটা পয়েন্টটাকে A ধরছি, এই পয়েন্টটাকে B ধরছি। তাহলে VAB এই রোধের ক্ষেত্রে আমরা লিখব I1 R1। R2 রোধের জন্য আমরা VAB কি লিখতে পারি, I2 of R2। এখান থেকে I1 সমান পাচ্ছি VAB বাই R1, I2 এখান থেকে পাচ্ছি VAB বাই R2। ক্লিয়ার? বোঝা গেছে? যদি এদের পরিবর্তে আমরা একটি রোধ ব্যবহার করতাম, তুল্য রোধটাকে হচ্ছে RP, তাহলে কি হতো, এটা A, এটা B, মূল প্রবাহটা ছিল I, তাহলে VAB সমান কি লিখতে পারতাম, VAB সমান লিখতাম I of RP। তাহলে I কে লিখতে পারতাম VAB বাই RP লিখতে পারি। এবারে বলো I এর ভ্যালু কত পেয়েছো, এখান থেকে VAB বাই RP লিখে দিয়েছি। I1 কত পেয়েছো এখান থেকে, VAB বাই R1। I2 কত পেয়েছো এখান থেকে, VAB বাই R2। VAB সব একই উঠে যাচ্ছে, তাহলে 1/RP = পাচ্ছি 1/R1 প্লাস 1/R2। বল তাহলে তুল্য রোধ যখন সমান্তরালে থাকে আমরা এভাবে বের করতে পারি। আর P বের করবে, আবার বের করছে RP, নট 1/RP। ওকে? আর একটি ছোট্ট কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে কি, আমরা পড়েছি কোষের ক্ষেত্রে আমরা আর একটা ছোট্ট জায়গা দেখব। একটা কোষ পড়েছে, এখন বহিঃপত্তনীতে একটি রোধ যুক্ত করেছিলাম, আর এই কোষটার দুই প্রান্তের এরকম যুক্ত করে দিয়েছিলাম। এই কোষটার একটি আভ্যন্তরীণ রোধ ছিল, ধরো এর তড়িৎচালক বল আমরা পরিমাপ করেছি E, এর আভ্যন্তরীণ রোধ পরিমাপ করেছি R। ওকে? এই কোষটা বহিঃপত্তনীতে প্রবাহ পাঠাচ্ছে I, পত্তনীতে প্রবাহ পাঠাচ্ছে I। এটাকে আমরা একটু চেঞ্জ করে ছবিটা আঁকি। বহিঃপত্তনীর রোধটাকে যেমন দেখালাম, আভ্যন্তরীণ রোধটাকেও কোষের আমি দেখাচ্ছি, ঠিক এরকম ভাবে। এটা কি আভ্যন্তরীণ রোধ, এটা কি বহিঃপত্তনীত রোধ। কোষের তড়িৎচালক বল E, তাহলে প্রবাহ পাঠাচ্ছে I। ওকে? দেখো এই কোষটার যে এই R এবং এই R, এই দুটোর মধ্যে দিয়ে কি প্রবাহ এক না আলাদা, একই না আলাদা, একই। তাহলে এই আর কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, যেহেতু প্রবাহ এক হচ্ছে। এবারে বলি I সমান কত, বিভব
ওহমের সূত্র থেকে কি লিখতে পারি, ভি ইজিক্যাল টু আই আর। তাহলে আই সমান কত না, এ বিভব প্রভেদ কত মুক্ত অবস্থায় ই বাই এর মধ্য দিয়ে এর মোট বর্তনীর রোধ কত, আই সমান ভি বাই আর। এটা তাহলে বর্তনীর রোধ কত, এইটা এটা কিসে আছে, শ্রেণীতে আছে, দেখো প্রভাব একই যাচ্ছে। তাহলে শ্রেণীতে থাকলে মোট রোধ কত, তুল্য রোধ এইটা। তাহলে কি লিখলাম, আই আর প্লাস আই আর ইজিক্যাল টু সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। আচ্ছা তাহলে দেখো লিখতে পারি আই আর ইজিক্যাল টু ই মাইনাস আই আর। এটা একটা পেয়েছি। দেখো আমি যদি বলি এটা একটা তার, এই তারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আই, এই দুটো পয়েন্টের এ বি, এদের বিভব পার্থক্য কত লিখবো, ভি এ বি কত লিখতে পারি, প্রবাহ আই রোধ আর। তার মানে এই ভি এ বি কি, তারের বহিঃবর্তনীতে যে তারটা যুক্ত করেছিলাম তার বিভব প্রভেদ, বহিঃবর্তনীর বিভব প্রভেদ। ই কি ছিল, কোষের তড়িৎচালক বল। তাহলে এটাকে লিখতে পাচ্ছি ভি ইজিক্যাল টু ই মাইনাস আই আর। দেখো কি পেলাম আমরা, বহিঃবর্তনীতে যে বিভব প্রভেদ পাচ্ছি তা কিন্তু কোষের তড়িৎচালক বলের থেকে কিছুটা কম। এই যে অংশটা কম, কি অংশটা, আই আর। আই আর আরটা কি ছিল, কোষের আভ্যন্তরীণ রোধ, মানে কোষের অভ্যন্তর দিয়ে প্রবাহ হওয়ার সময় যে বাধা প্রাপ্ত হচ্ছিল। অর্থাৎ কোষের তড়িৎচালক বল ই হলেও বহিঃবর্তনীতে যে বিভব পাচ্ছি তা কিন্তু কোষের তড়িৎচালক বল থেকে কিছুটা কম। কি কারণে, আভ্যন্তরীণ রোধের কারণে। অর্থাৎ আভ্যন্তরীণ রোধের কারণে আই আর এই অংশটা কম হচ্ছে, এইটাকে আমরা বলছি নষ্ট ভোল্ট। এটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। অর্থাৎ আভ্যন্তরীণ রোধের কারণে বহিঃবর্তনীতে বিভবের যে হ্রাস ঘটে তাকে আমরা বলি নষ্ট ভোল্ট। কি কারণে হলো, কোষের আভ্যন্তরীণ রোধের কারণে। আচ্ছা, যে কারণে কোষের যে তড়িৎচালক বল তার তুলনায় বহিঃবর্তনীর বিভব প্রভেদ কিছুটা কম, অর্থাৎ কিছুটা বিভব নষ্ট হয়ে যাচ্ছে। কি কারণে, কোষের আভ্যন্তরীণ রোধের কারণে। যদি আভ্যন্তরীণ রোধটা জিরো হয়ে যায়, অর্থাৎ আর ইজিক্যাল টু যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পাবো ভি ইজিক্যাল টু ই। অর্থাৎ কোষের মধ্য দিয়ে যদি প্রবাহ না পাওয়া যায়, না হয়, তাহলেও কিন্তু এটা হবে। কখন হবে না, যখন মুক্ত অবস্থায় থাকবে। সেই জন্য সংজ্ঞাতে বলা হয়েছিল যদি এটা আই আরটা কি কি কারণে হতে পারে, আই ইজিক্যাল টু জিরো হলেও হতে পারে। যদি কোষের মধ্যে দিয়ে প্রবাহ হয়, মানে মুক্তই থাকে, বর্তনী যদি মুক্ত থাকে তাহলে প্রবাহটা এর মধ্যে দিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। তাই বলা হচ্ছিল এই অবস্থাটা কি, অর্থাৎ যখন আই ইজিক্যাল টু জিরো, কখন না মুক্ত অবস্থায়। তাই বলা হচ্ছিল মুক্ত অবস্থায় বিভব প্রভেদই হচ্ছে কি কোষের তড়িৎচালক বল। ক্লিয়ার হলো? হয়েছে, আভ্যন্তরীণ রোধের কারণে কোষের কিছুটা বিভব নষ্ট হচ্ছে, তাকে আমরা নষ্ট ভোল্ট বলছি। হয়েছে, আমরা এখান পর্যন্ত থিওরিটিক্যাল আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা যতটা আলোচনা করলাম শুধুমাত্র কুলম্বের সূত্র, ওহমের সূত্র, রোধের নির্ভরশীলতার উপরে নির্ভর করে শুধুমাত্র একটা প্রবলেমের ভিডিও থাকবে। আশা করি চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন একটু প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।